আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লি বিধানসভা নির্বাচনে প্রচার আজ শেষ হচ্ছে। বিজেপি, আম আদমি পার্টি, কংগ্রেস সহ সব দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ের সব রকম চেষ্টা চালাচ্ছেন। যৌথ সংসদীয় কমিটি আজ লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল 2024-এর রিপোর্ট পেশ করবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, দেশে লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে জায়গা দেওয়া সম্ভব নয়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে বসন্ত পঞ্চমীতে আজ তৃতীয় অমৃতসান চলছে। থ্রাস্টার কাজ না করায় NVS-02 কৃত্রিম উপগ্রহটিকে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি বলে ইসরো জানিয়েছে। পঞ্চম টি-20 ক্রিকেট ম্যাচে ইংল্যান্ডকে 150 রানে হারিয়ে ভারত সিরিজ 4-1 জিতে নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। দিল্লি বিধানসভা নির্বাচনে প্রচার সময়সীমা আজ শেষ হচ্ছে। বিজেপি, আম আদমি পার্টি এবং কংগ্রেসের নেতা ও তারকা প্রচারকরা রোড শো, মিছিল ও জনসভা করে ভোটারদের মন জয়ের সব রকম চেষ্টা চালাচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল অভিযোগ করেছেন, হতাশা থেকে আম আদমি পার্টি প্রতি ঘন্টায় নতুন নীতি ঘোষণা করছে। দিল্লির আরকে পুরমে নির্বাচনী জনসভায় শ্রী মোদী বলেন, দিল্লিতে বিজেপি সরকার গড়বে এবং ডবল ইঞ্জিন সরকার লড়াই করে কখনোই সময় নষ্ট করবে না। অজুহাতের পরিবর্তে দিল্লির উন্নয়নে সমস্ত শক্তি ব্যয় করবে বিজেপি সরকার। आपदा के लीडर्स उसे छोड़कर जा रहे हैं। ये जान चुके हैं कि ग्राउंड पर जनता आपदा से कितना नाराज है, कितनी नफरत करती है। दिल्ली के लोगों के गुस्से से आपदा पार्टी इतनी घबरा गई है कि हर घंटे झूठी घोषणाएं कर रही है। দলীয় কর্মীদের লাগাতার আক্রমণের অভিযোগে আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল গতকাল মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে বিজেপি কর্মী এবং দিল্লি পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আপ নেতা কর্মীরা নানাভাবে হেনস্থার শিকার হচ্ছেন। खुलेआम लोगों पे हमले करवाए जा रहे हैं, खुलेआम लोगों को पीटा जा रहा है। पुलिस को निर्देश है कि पुलिस कोई कार्रवाई नहीं करेगी। इस तरह की ढेरों घटनाएं रिपोर्ट की गई हैं, इसके ढेरों वीडियो आए हैं। पुलिस वहीं मौजूद थी और जो पीड़ित व्यक्ति है उसी को गिरफ्तार करके उसी पे 4 केस झूठे थोप देती है। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল হৌজগাজিতে এক জনসভায় বলেন, কংগ্রেস সংবিধান বাঁচানোর জন্য লড়াই করছে, RSS ও বিজেপি সংবিধানকে দুর্বল করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। विचारधारा की लड़ाई है। हम कहते हैं कि संविधान पे हिंदुस्तान चलना चाहिए, बीजेपी कहते हैं संविधान को हम बदलेंगे। मैं आपको कहना चाहता हूं कि संविधान को कांग्रेस पार्टी कभी नहीं बदलने देगी। এদিকে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, আপ কর্মীদের ভয় দেখানো বা হয়রানি সংক্রান্ত বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অরবিন্দ কেজরিওয়াল অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনী দপ্তর জানিয়েছে, রাজনৈতিক দলগুলির কাছ থেকে এই ধরনের লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আইন অনুযায়ী সে বিষয়ে তদন্ত করা হয়। যৌথ সংসদীয় কমিটি আজ লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল 2024-এর রিপোর্ট পেশ করবে। কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল এবং বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল যৌথ সংসদীয় কমিটির পক্ষ থেকে এই রিপোর্টটি তুলে ধরবেন। একই সঙ্গে তারা সমস্ত সাক্ষ্য প্রমাণও পেশ করবেন। এর আগে গত 30 জানুয়ারি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে এই রিপোর্ট জমা পড়ে। বিরোধী নেতারাও এই বিল সম্পর্কে তাদের মতামত ইতিমধ্যেই পেশ করেছেন। সংসদের চলতি বাজেট অধিবেশন 31 জানুয়ারি শুরু হয়েছে, চলবে 4 এপ্রিল পর্যন্ত। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন যে দেশে লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে জায়গা দেওয়া সম্ভব নয়। যুব সম্প্রদায়কে দেশবিরোধী মতবাদ রোধে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া আয়োজিত ওয়ার্ল্ড ফোরাম অব অ্যাকাউন্টেন্টস সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। সংসদের কাজকর্মে বারবার ব্যাঘাত ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান। তিনি বলেন যে অর্থনৈতিক জাতীয়তাবাদের চেতনা আত্মস্থ করা দরকার, কারণ এই জাতীয় দৃষ্টিভঙ্গি ভারতীয় অর্থনীতির পক্ষে সহায়ক হবে। I appeal to platinum category of young minds to neutralize anti-national narratives, to defeat those forces that are inimical to India. Your mind should be concerned with existential challenges we are facing.
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক কেবলমাত্র ভূরাজনৈতিক প্রেক্ষাপটেই সীমাবদ্ধ নেই। হাজার হাজার বছরের কৃষ্টি ও সাংস্কৃতিক মেলবন্ধনে এই দুই দেশের সম্পর্ক গঠিত। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত শ্রী সনাতন ধর্ম আলায়ামের মহাকুম্ভ শ্রী সেগাম উপলক্ষে এক ভিডিও বার্তায় শ্রী মোদী বলেন, দুটি দেশের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এবার মহাকুম্ভের খবর। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে বসন্ত পঞ্চমী উপলক্ষে আজ ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তৃতীয় অমৃত স্নান চলছে। মহাকুম্ভ মেলার মূল ধর্মীয় প্রথাগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল এই অমৃত স্নান। প্রথম দুটি অমৃত স্নান হয় 14 জানুয়ারি মকর সংক্রান্তি এবং 29 জানুয়ারি মৌনী অমাবস্যায়। 13টি আখড়ার পর্যায়ক্রমে সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মহানির্মাণ পঞ্চায়েতি আখড়া এবং শম্ভু পঞ্চায়েতি অটল আখড়া আজ সকালে ত্রিবেণী সঙ্গমে প্রথম পুণ্য স্নানের সুযোগ পায়। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে উত্তরপ্রদেশ সরকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। আধা সামরিক বাহিনী সহ 50,000-এরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। মেলা অঞ্চলে সমস্ত যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে থাকছে না কোনো VIP জোন। 13 জানুয়ারি থেকে শুরু হওয়া বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক জমায়েত কুম্ভ মেলায় এ পর্যন্ত 35 কোটিরও বেশি পুণ্যার্থী সঙ্গমে পুণ্য স্নান করেছেন। বসন্ত পঞ্চমী তিথির দ্বিতীয় দিনে আজ সকাল থেকে ঘরে ঘরে জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা শুরু হয়েছে। দ্বিতীয় দিনে আজ তিথির সময় কম থাকায় সকাল সকাল পুজোর আয়োজন করা হয়েছে। পারিবারিক পুজোর পাশাপাশি বারোয়ারি ও বিভিন্ন ক্লাব সংগঠনের পুজো যথোচিত উৎসাহ উদ্দীপনার মধ্যে সম্পন্ন হচ্ছে। সুপ্রিম কোর্টে আজ মহাকুম্ভে পুণ্যার্থীদের সুরক্ষা সুনিশ্চিত করতে নির্দিষ্ট গাইডলাইন এবং নীতি নির্দেশিকা বাস্তবায়ন সংক্রান্ত একটি আবেদনের শুনানি হওয়ার কথা। শীর্ষ আদালতের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই জনস্বার্থ মামলার শুনানি হবে। পিটিশনের পদপিষ্টের মতন ঘটনা রোধ এবং সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের অধীনে সাম্য জীবনের মৌলিক অধিকার রক্ষার আবেদন জানানো হয়েছে। থ্রাস্টার কাজ না করায় ইসরোর NVS-02 কৃত্রিম উপগ্রহটি নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি বলে মহাকাশ সংস্থা জানিয়েছে। সম্প্রতি ইসরো 100তম উড়ানের অঙ্গ হিসেবে শ্রীহরিকোটা থেকে GSLV MK-2 রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হয়েছিল। ভারতের নিজস্ব দিক নির্দেশ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে NVS-02 ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন বিজ্ঞানীরা। উদ্দিষ্ট কক্ষপথে না পৌঁছানোর কারণে কৃত্রিম উপগ্রহটি বর্তমানে ভূ সমলয় স্থানান্তর কক্ষপথ বা GTO-তে অবস্থান করছে, যা দিক নির্দেশ ব্যবস্থার জন্য উপযুক্ত বলে মনে করা হয় না। উপগ্রহটিকে বৈকল্পিক কোনোভাবে কাজে লাগানো হবে ইসরোর তরফে জানানো হয়েছে। গভীর সমুদ্র বিস্তারের জন্য সরকার বাজেটে 600 কোটি টাকা বরাদ্দ করায় সমুদ্রের গভীরতা অনুসন্ধানে বিশেষভাবে তৈরি সমুদ্রযানে বিজ্ঞানী পাঠানোর ক্ষেত্রে ভারত জোরদার প্রস্তুতি শুরু করেছে। গভীর সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি এবং জলের 6000 মিটার গভীরতায় চলাকালীন মনুষ্যবাহী সাবমার্সিবল তৈরি করাই এই মিশনের উদ্দেশ্য। ভারত ও ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের T20 ক্রিকেট সিরিজ 4-1 জিতে নিয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল পঞ্চম তথা শেষ ম্যাচে ভারত 150 রানে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে। যৌথ সংসদীয় কমিটি আজ লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল 2024-এর রিপোর্ট পেশ করবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, দেশে লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে জায়গা দেওয়া সম্ভব নয়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে বসন্ত পঞ্চমীতে আজ তৃতীয় অমৃত স্নান চলছে। খবর এখনকার মতো শেষ হলো। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।